নমস্কার বন্ধুরা, আমার ঘাটশিলা ভ্রমণের তৃতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছি ঘাটশিলার বেশ কিছু আকর্ষণীয় স্থান দেখতে, যার মধ্যে আছে পাহাড়, ঝর্ণা, নদী, ছবির মতো সুন্দর গ্রাম, নদী বাঁধ, মন্দির আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আছে ওই ধারে, ও 19টা ওই পারের জঙ্গলে বলছে হাতি আছে 19টা। আমার ঘাটশিলা ভ্রমণের প্রথম দুটি পর্ব না দেখা হলে দেখে নিতে পারেন ঘাটশিলার প্রথম পর্ব দুটি। গুড মর্নিং ফ্রম ঘাটশিলা। আজকে ঘাটশিলার আমাদের তৃতীয় দিন, আর তৃতীয় দিন সকালবেলাটা একটু উঠে বেরিয়ে পড়েছি এই ঘাটশিলাটা একটু হেঁটে হেঁটে স্টেশনের কাছটা। তাই এসে একটু স্টেশনের কাছ থেকে ঘুরে গেলাম। এই হচ্ছে ঘাটশিলা স্টেশন, এই যে এটাই হচ্ছে ঘাটশিলা স্টেশন। আর এই স্টেশন থেকে এই সোজাসুজি বেরিয়েছি, এই যে রাস্তাটা পড়ছে এই রাস্তার ঠিক ডান দিকেই হচ্ছে আমাদের হোটেল আকাশদ্বীপ। এই সামনে দেখা যাচ্ছে এই যে এই সাদা বিল্ডিংয়ের পরেরটাই হচ্ছে হোটেল আকাশদ্বীপ। অটোটা যেখানে দাঁড়িয়ে আছে ঠিক সেখানটাই হচ্ছে হোটেল আকাশদ্বীপ। থার্ড ডের সম্পূর্ণ ট্যুরটা কমপ্লিট করে আজকে বিকেলেই আমরা ফিরে যাব কলকাতার উদ্দেশ্যে। সন্ধ্যাবেলায় আমাদের ট্রেন আছে 5:35-এ, জনশতাব্দী এক্সপ্রেস। তো আপনারা যারা দুদিনের জন্য আসবেন ঘাটশিলা, তারা এই ট্যুরটা সেকেন্ড ডেতে সেরে নেবেন। সেকেন্ড ডেতে এই ট্যুরটা সেরে বিকেলের ট্রেনে ফিরে যাবেন কলকাতায়। তাহলে চলুন বেরোনো যাক। ব্রেকফাস্ট করার জন্য স্টেশনের উল্টো দিকে বেশ কিছু হোটেল আছে, সকালবেলা ব্রেকফাস্টটা আপনারা সেরে নেবেন। আমরা প্রথম দিন যেই অটোতে করে সাইট সিন করেছিলাম, সেই তুষার মণ্ডলের অটোতেই আমরা তৃতীয় দিন সাইট সিনে বেরিয়েছি। থার্ড ডে ট্যুরে আমরা প্রথমে চলে এলাম ঘাটশিলা রামকৃষ্ণ মঠে। এর পিছনে রামকৃষ্ণ মঠ, ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি ঘুরে রামকৃষ্ণ মঠ। এটাই হচ্ছে এদের গেস্ট হাউস, স্বামী বিজ্ঞানানন্দ ভবন। এটাই একটু আমার বমি ভাই ফটো তুলি দাও। হ্যাঁ কাকে এমনি কিছু বলো না, ফটোগুলো কি দাও ফটো তুলি। পাশেই আছে একটি সুন্দর গার্ডেন, খুব সুন্দর ফুল ফুটে আছে এই বাগানে। আর ঠিক তার পিছনেই এই মঠের স্বামীজি যারা আছেন তাদের থাকার জায়গা, এটা কোয়ার্টার, সারদা নিবাস। রামকৃষ্ণদেবের মন্দির। जय श्री ठाकुर, जय श्री राम कृष्ण।
জয় মা। এ হচ্ছে পূজার স্থান। ঘুরে দেখলাম আমরা এই রামকৃষ্ণ মঠ। এই রামকৃষ্ণ মঠে থাকার ব্যবস্থাও আছে। এখানে অনলাইনে বুক করা হয়। 2 মাস আগে এদেরকে মেল করতে হবে। মেল করলে যদি এরা রুম অ্যাভেলেবেল থাকে তাহলে আপনাকে রুম দেবে। থাকা খাওয়ার চার্জ খুব নমিনাল, 500 টাকা নেয় এরা। 500 টাকার মধ্যে আপনার থাকা খাওয়া দুটো নিয়ে, মানে থাকা খাওয়া দুটো নিয়েই হচ্ছে 500 টাকা। তবে ওই রুম যদি অ্যাভেলেবেল থাকে তাহলেই পাবেন, না হলে পাওয়া যাবে না, এবং সেটা 2 মাস আগে মেল করে জানাতে হবে এদেরকে। রামকৃষ্ণ মঠ ঘুরে ঘুরে আমরা চলে এলাম গৌরীকুঞ্জ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এটাই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত পোশাক। যখন এসেছিলাম না, তখন ওনার এই পুরনো ভাঙা বাড়িটাই দেখে গেছিলাম। তখন এখন এত সুন্দর করে যে সংগ্রহ করা হয়েছে, তখন এরকম ছিল না। এরকম যে ভাঙা বাড়িটা আমি এটাই দেখে গেছি। বাংলা আমাদের ঝাড়খণ্ডে তুলে দিয়েছে, আমরা নিজেরই বাংলা স্কুল চালিয়ে ঠিকঠাক করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই করে দিচ্ছি। আচ্ছা, এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কতদিন ছিলেন? মানে 20 বছর। আচ্ছা, এই বাড়িতে যখন উনি এই বাড়িতেই মারা যান। আচ্ছা, এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মারা যাওয়ার সময় ছবি। 1 নভেম্বর 1950। এই বছর 73 বছর পূর্তি হলো ওনার মৃত্যু। আচ্ছা, ঘুরে দেখলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। অনেক দিন আগে একবার এসেছিলাম ঘাটশিলায়, তখন ছোট, তখন আমি প্রায় আজ থেকে 30 বছর আগে, সালটা 1992 সাল। সেই সময় এই বাড়ির এরকম অবস্থা ছিল না, এত সুন্দর যেটা সংরক্ষণ করেছে এরকম অবস্থা ছিল না। একদম ভাঙাচোরা বাড়িটাই শুধু পড়েছিল। বাইরে রাস্তা থেকে দেখে গেছিলাম খালি বাড়িটা। এখন এরা যেভাবে সংগ্রহ করে সুন্দরভাবে ওনার ব্যবহৃত জিনিস এনে রেখেছেন বাড়িতে, কিছু ফটোগ্রাফস রেখেছেন, খুব ভালো লাগলো। আপনারা আসবেন, ভালো লাগবে আপনাদের এই গৌরীকুঞ্জ ঘুরে দেখতে। অনেক পুরনো একটা চার্চ দেখা যাচ্ছে এখানে। চার্চটা দেখে একটু দাঁড়িয়ে গেলাম। এই দেখুন, গৌরীকুঞ্জ থেকে বেরিয়ে এসে বাঁদিকে রাস্তা ধরে এলেই পড়বে এই চার্চটা। এই মেন রোডের ঠিক পাশেই এই চার্চ। চলে এসেছি হিন্দুস্তান কপার লিমিটেডের সামনে। ঘাটশিলার এই তামার খনিগুলি এশিয়ার প্রথম তামার খনি এবং বিশ্বের দ্বিতীয় গভীরতম খনি। এগুলো এসে দাঁড়িয়েছি হিন্দুস্তান কপার লিমিটেডের একদম পিছনে। এই পিছনে দেখা যাচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেড পুরোটা।
আর এই হচ্ছে নিচে সুবর্ণরেখা নদী। চলে এলাম রাতমোহন। এখান থেকেই নিচে নেমে যেতে হবে আমাদের। এখানে আগে একটি পুরনো সেতু ছিল, সেতুটি এখন ভেঙে গিয়েছে, পাশেই তৈরি হয়েছে নতুন সেতু। আর এই রাতমোহনা থেকেই সুন্দর সূর্যাস্ত দেখা যায়। হিন্দুস্তান কপার লিমিটেড, তার পিছনে যে ব্রিজ, তার ঠিক নিচেই হচ্ছে এই রাতমোহনা। ঝর্ণা। এখানে আছে একটা সুন্দর ঝর্ণা, এই যে জলপ্রপাতের সামনেই এই যে বাঁশের মাচাগুলো করা আছে, এগুলোতে বর্ষাকালে মাছ ধরা হয়। এই জলের স্রোত সোজা চলে যাচ্ছে এর উপরে। রাতমোহনার এই ঝর্ণাটা দেখতে ভুলবেন না, কিন্তু ছোট্ট ঝর্ণা কিন্তু খুব সুন্দর। রাতমোহনা থেকে সিদ্ধেশ্বর পাহাড় যাওয়ার পথে পড়বে ছবির মতো সুন্দর এই গ্রামটি। এখানকার গ্রামের মেয়েরাই নিজেরাই সব ডিজাইন তৈরি করছে দেওয়ালে। দেখুন, এটা সিমেন্ট, এটা 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 মাটি। দেখে মনে হচ্ছে পুরো সিমেন্টের, কিন্তু এগুলো পুরো মাটির দেওয়াল, সমান একদম সুন্দর করে করা মাটির দেওয়াল এগুলো। আরে গ্রামটার নাম কি দাদা? তেরেঙ্গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গ্রামটার নাম হচ্ছে তেরেঙ্গা। বাহ। চলে এলাম সিদ্ধেশ্বর পাহাড়। আমার সামনেই একটি দেখা যাচ্ছে মহুয়া গাছ, আর ঠিক তার পিছন দিয়ে যে রাস্তা চলে গেছে সোজা পাহাড়ের উপরে। এই রাস্তা দিয়ে সোজা উপরে উঠে যেতে হবে সিদ্ধেশ্বর শিব মন্দিরে। প্রাচীন সিদ্ধেশ্বর শিব মন্দির, 658 মিটার উঁচু রাস্তা। এই আস্তে আস্তে অনেকে উঠে যাচ্ছেন উপরে। নিচ থেকে উপরে উঠতে আধ ঘন্টা মতো সময় লাগবে। আর পুরো জঙ্গল, এই সিদ্ধেশ্বর পাহাড়ের যাওয়ার রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে পুরো রাস্তাটা দেখুন। বেশ কিছুটা উপরে চলে এসেছি, আরও কিছু পর্যটক উঠলেন উপরে। আমি একটু পিছিয়ে গেলাম, একটু দাঁড়িয়ে গেলাম একা একা। তার কারণটা হচ্ছে
এই চারিদিকে জঙ্গল, পুরো রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে, আর এই জঙ্গলের যে নিস্তব্ধতা, তার যে একটা আওয়াজ, সেটাকে ফিল করার জন্যই দাঁড়িয়ে আছি এখানে, দাঁড়িয়ে পড়লাম। দেখুন চলুন আরও কিছুটা উপরে যাই, দেখি কতটা যেতে পারি। এই দিকে রাস্তা, 200 মিটার মতো উঠে আসার পরেই এখানে একটা দোকান আছে, আপনারা উঠে এসে এখানে একটু বিশ্রাম করে নিতে পারেন, জল টল খেয়ে নিতে পারেন, খেয়ে আবার চলে যাবেন মন্দিরের দিকে। দোকান থেকে আর 15 মিনিট লাগবে বলছি উপরে যেতে। এখান থেকে আর 370 মিটার। উঠে এসছি অনেকটাই, আর একটু বাকি। এইদিকে বড় বাবু আছে, সব কাজ হচ্ছে। বড় বাবা আছে ওই ধারে। ও 19টা। ওই পারের জঙ্গলে বলছে হাতি আছে 19টা। এনারা ওই ওপাশের জঙ্গল, এদিকে না, এ পাশে। আর সন্ধেবেলা হলে নাকি এদিকে চলে আসে, ওইদিকে জঙ্গল। ওই ভদ্রমহিলা, ওই মহিলা বসে আছেন নিচে, উনিও বললেন বাচ্চা বাচ্চা হাতি আছে ওখানে, ওই পাটটা। বাচ্চা বড় সব আছে। ও বাচ্চার পালও আছে সঙ্গে। এখানে এই নিচ থেকে দেখা যাচ্ছে ওপারের জঙ্গল, আর ওই জঙ্গলেই হাতি আছে। এই রাস্তা চলে আসে, মন্দির চলে এসেছি। এই পিছনেই দেখা যাচ্ছে মন্দির। আমার সঙ্গে এই বয়স্ক ভদ্রমহিলা ওনারা আসছিলেন, ওনারাও সাহস করে চলে এসেছেন উপরে। এই যে আমার পিছনেই হচ্ছে সিদ্ধেশ্বর শিব মন্দির। সিদ্ধেশ্বর পাহাড়ের একদম টপে এই শিব মন্দির। এই হচ্ছে সিদ্ধেশ্বর শিব মন্দির। মন্দির দেখে চলে যাচ্ছি এবার নিচে। এই যে সেই দোকান পেরিয়ে চলে এসেছি, অনেকটাই প্রায় চলে এসেছি। আর একটুখানি নামতে তো বেশিক্ষণ সময় লাগে না, 10 মিনিটে নেমে চলে আসা যায়, উঠতেই যা সময় লাগে। ভালো লাগবে, তবে কষ্ট হলেও একটু উপরে উঠে ভালো লাগবে আপনাদের। সিদ্ধেশ্বর পাহাড় থেকে ফেরার পথের পাশেই একটি জলাশয়ে ফুটে আছে এই সুন্দর শালুক ফুল। চলে এলাম আমরা গালুডি ড্যাম। এই সুবর্ণরেখা নদীর উপরেই এই গালুডি ব্যারেজ তৈরি করা হয়েছে এই ড্যাম। আর নিচে দেখুন দেখা যাচ্ছে জল ছাড়া হচ্ছে। এই যে
এই দেখুন, আর দূরে এই সুবর্ণরেখা নদীর দৃশ্য। একটা অসাধারণ ল্যান্ডস্কেপ তৈরি করেছে এই দৃশ্যটা, দেখুন। এই জল ছাড়া হচ্ছে নিচে। দেখছেন এখন গালুডি ড্যাম থেকে জল ছাড়ার দৃশ্য। আমরা ড্যামের ঠিক ওপার থেকে এলাম, ওই সিদ্ধেশ্বর পাহাড় ঘুরে ড্যামের ওপার থেকে এলাম। এই রাস্তা ধরেই আমরা সোজা চলে যাব আবার হাইওয়ের দিকে। এই সোজা চলে যাচ্ছে হাইওয়ে, যে হাইওয়ে দিয়ে আমরা গতকাল দলমার দিকে গিয়েছিলাম, ওই হাইওয়ের দিকেই যাবো। এই রাস্তা ধরে সোজা, সুন্দর এই রাস্তাটা। গালুডি ব্যারেজ ঘুরে এবার এলাম আমরা গালুডি বৈষ্ণোদেবী মন্দির। আমার পিছনেই গালুডি বৈষ্ণোদেবী মন্দির। কালকেও আমরা এই মন্দিরের পাশ দিয়ে গিয়েছিলাম, দাঁড়াইনি। আজকে এসছি, সেই মন্দিরটা ঘুরে যাই। খুব সুন্দর লাগলো মাতা বৈষ্ণোদেবী মন্দির। এর ভেতরে মূর্তিগুলো এত সুন্দর, মূর্তিগুলো দেখলে আপনার অদ্ভুত ভালো লাগবে, খুব ভালো লাগবে মূর্তিগুলো দেখলে। যেরকম মাতা বৈষ্ণোদেবীর মূর্তি, রাম লক্ষ্মণ সীতার মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি, বৈষ্ণোদেবী ঘুরেই চলে এলাম রঙ্কিনী দেবীর মন্দির। এটাই হচ্ছে প্রাচীন রঙ্কিনী দেবী মন্দির। রঙ্কিনী দেবী মন্দির মহুলিয়া, এটাকে বলছে প্রাচীন রঙ্কিনী দেবী মন্দির। মাতা রঙ্কিনী দেবীর মূর্তি।
জয় মা। শীতলা মাতা মন্দির। আমরা দাঁড়িয়ে আছি এখন এই মন্দিরের পূজারী বিনয় দাস বাবাজির সামনে। এই মন্দিরে আগে নরবলি হতো বলে এই মন্দিরের পূজা বন্ধ হয়ে যায় এবং পরিত্যক্ত অবস্থায় জঙ্গলে পড়েছিল মন্দিরটি। এই বিনয় দাস বাবাজি সেই মন্দির সংস্কার করে আবার নতুন করে পূজা পাঠ শুরু করেন। হ্যাঁ, মোটামুটি 2 মাস পরেই 8 হবে। 108 বছর হবে বয়স। আমাদের পরম সৌভাগ্য যে আমাদের সঙ্গে দেখা হলো বিনয় দাস বাবাজির। আর ওই যে সিদ্ধেশ্বর পাহাড় যে ঘুরে এলাম আমরা, সিদ্ধেশ্বর শিব মন্দির, এটা ওনারই প্রতিষ্ঠিত সিদ্ধেশ্বর শিব মন্দির। উনি এরকম আরও 4টে মন্দির প্রতিষ্ঠা করেছে পাহাড়ের উপরে। তো এখানে এসে দেখলাম উনি বসে আছেন, তাই ওনার সঙ্গে একটু কথা বললাম। ওনার এখন বর্তমান বয়স উনি বললেন 108 বছর বয়স, যেটা ওনাকে দেখে বোঝা যায় না। এখানে মোটামুটি হয়ে গেল বহুদিন। এখানে 75 বছর বললেন তো এখানে আপনার হয়ে গেল। এই বাবাজির মত কথা অনুযায়ী এই রঙ্কিনী দেবীর মন্দিরই হচ্ছে প্রাচীন রঙ্কিনী দেবীর মন্দির। আর জাদুগোড়ায় যে রঙ্কিনী দেবীর মন্দির আছে ওটা ওনারই হাতে প্রতিষ্ঠিত হয়েছে, ওটা আরও পরে। এই মন্দির হচ্ছে আসল প্রাচীন রঙ্কিনী দেবী মন্দির। এখানে আগে নরবলি হতো বলে এই মন্দিরের পূজা বন্ধ হয়ে যায়। প্রায় 300-350 বছর মনে হয় এই মন্দিরের পূজা বন্ধ থাকে। হ্যাঁ, উঠেছিলাম, আমি উঠেছিলাম। তো এই হচ্ছে প্রাচীন রঙ্কিনী দেবীর মন্দির। আপনারা ঘাটশিলা এলে, ঘাটশিলা যখন সাইট সিন করবেন, আপনাদের অটো চালককে বলে দেবেন যে আমাকে মহুলিয়ার রঙ্কিনী দেবী মন্দিরে নিয়ে আসুন এবং এসে অবশ্যই দেখা করবেন বাবাজির সঙ্গে, বিনয় দাস বাবাজি। আমাদেরকে আবার আসার জন্য অনুরোধ জানিয়ে বিনয় দাস বাবাজি চলে যাচ্ছেন তার নিজের কক্ষে বিশ্রাম নিতে। এত জায়গায় ঘুরলাম, শেষে আমাদের এই আজকের তৃতীয় দিনের মানে লাস্ট দিনের এই শেষ জায়গায় এটা ঘোরা আমাদের রঙ্কিনী দেবী মন্দির। এখানে এই বিনয় দাস বাবাজির সঙ্গে দেখা হয়ে মনটা অদ্ভুত শান্তিতে ভরে গেল। খুব ভালো লাগলো ওনার সঙ্গে কথা হয়ে। 108 বছর বয়স ওনার, দেখলে বোঝা যায় না ওনার বয়স এত যে। তাহলে আমাদের তৃতীয় দিনের এই সফরের সাথে সাথে মানে এই ভ্রমণ পর্বের সাথে সাথেই আমাদের শেষ হচ্ছে সম্পূর্ণ ঘাটশিলা ভ্রমণটি। আজকে আমাদের শেষ দিন। আজ বিকেলেই আমরা ফিরে যাব কলকাতার উদ্দেশ্যে। আমার এই সম্পূর্ণ ঘাটশিলা সফরটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলেই আমি উৎসাহ পাবো বিভিন্ন বেড়ানোর জায়গার তথ্য সংগ্রহ করতে আপনাদের জন্য। শিলা এলে ঘুরে নেবেন এই ঘাটশিলা বিভূতি স্মৃতি সংসদ। এখানে আছে বিভূতিভূষণের কে নিয়ে একটি লাইব্রেরি। এখন বন্ধ আছে লাইব্রেরিটা, তাই আর ভেতরে ঢোকা গেল না। আর এই পাশে হচ্ছে বিভূতিভূষণ মঞ্চ, বিভূতি মঞ্চ। আছে বিভূতিভূষণের একটি মূর্তি।
আজকে ঘোরা শেষ করে চলে এসেছি, এবার লাঞ্চ করব। আর মানে লাঞ্চটা কোথায় করছি সেটা একবার দেখুন। পথের পাঁচালী হোটেলে, এই পথের পাঁচালী হোটেলে আজকে দুপুরে আমরা লাঞ্চ সারব। মেনু আছে, হ্যাঁ। আজকের আমাদের লাঞ্চের মেনু চিকেন থালি দুটো এসে গেছে, চিকেন বিরিয়ানি। তৃতীয় দিনের ট্রিপ কমপ্লিট করে দুপুরে লাঞ্চ সেরে আবার হোটেলে ফিরে গেছিলাম। এবার চলে এসেছি ঘাটশিলা স্টেশনে। বিকেল 5:34 আছে বারবিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। এই জনশতাব্দী এক্সপ্রেসেই আমরা ফিরে যাব কলকাতায়। আবার আপনাদের সঙ্গে কথা হবে আমার পরবর্তী কোনো ভিডিওয়ে। ওকে, টাটা।